প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সকলে ভালো আছি। আমি মোহাম্মদ সরফরাজ আলম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমরা শিরোনাম হিসাবে নিব আইনের বৈশিষ্ট্য ও উৎস। এই বিষয়ে আমরা আলোচনা করব। আইন বিষয়টা তোমাদের যে আমরা জানি, তোমাদের দৃষ্টিতে আইনের যে বিভিন্ন বিষয় আশয় আছে, যেগুলো তোমাদের কখনো খুব আগ্রহের জন্ম দেয়, কখনো তোমাদের বুঝতে কষ্ট হয়, জটিলতা বাড়ায়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শিখন ফল কি শিখবে তোমরা এই পাঠ শেষে? আইন কি এটা ব্যাখ্যা করতে পারবে, আইনের বৈশিষ্ট্য ও উৎস সম্পর্কে জানতে পারবে, তথ্য অধিকার আইন সম্পর্কে জানতে পারবে। আমরা আইন কি এ সম্পর্কে প্রথমে আমরা যদি আমাদের মতো করে একটু বলি যে আইন হলো কতগুলো নিয়মের সমষ্টি, যে নিয়ম বা বিধিবিধানগুলো ভঙ্গ করলে শাস্তি পেতে হয়, এরকম নিয়মগুলোকে বলা হয় আইন। টি.এস. গ্রিন তিনি বলেছেন যে রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার ও বাধ্যবাধকতা সমূহ আইন। অধ্যাপক হল্যান্ডের মতে আইন হচ্ছে মানুষের বাহ্যিক, এখানে অধিকার বানানটা ধ রস্যই হতো, থ রস্যই হয়ে গেছে। তো যাই হোক, তোমরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এরপরে অধ্যাপক হল্যান্ডের মতে আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের সাধারণ নিয়ম, সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক প্রণীত হয়। আর আইনের প্রকারভেদ, তো আমরা দেখলাম যে আইন টি.এস. গ্রিন এবং অধ্যাপক হল্যান্ড তারা আইনের সংজ্ঞা দিয়েছেন। এই সংজ্ঞাগুলো তোমাদের মুখস্থ করে রাখতে হবে তোমাদের নিজেদের প্রয়োজনে, কারণ নৈর্ব্যক্তিক হিসাবে এগুলো প্রশ্ন হয় যে এই সংজ্ঞাটি কে দিয়েছেন, বা নিচের কোন সংজ্ঞাটি অধ্যাপক হল্যান্ড দিয়েছেন বা অধ্যাপক টি.এস. গ্রিন দিয়েছেন। তো সেগুলো তোমাদের যাতে কোনো জটিলতা না হয়, সেভাবে তোমরা এগুলো প্রস্তুতি গ্রহণ করবে। আমি আশা করব যে আমাদের যে সমাজবিজ্ঞানী বা রাষ্ট্রবিজ্ঞানী যে আইন, রাষ্ট্র এবং নাগরিকতার ক্ষেত্রে যে সংজ্ঞাগুলো দিয়েছেন, এগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবে। আইনের প্রকারভেদ কি? সামাজিক আইন এবং রাষ্ট্রীয় আইন। সামাজিক জীবনে যে সকল বিধিবিধান বা রীতিনীতি মানুষ মেনে চলে তাই সামাজিক আইন। সর্বজনীন সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন আদেশ নির্দেশই রাষ্ট্রীয় আইন। তাহলে আমরা আইনকে দেখলাম দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা সামাজিক আইন আর একটা রাষ্ট্রীয় আইন। আইনের বৈশিষ্ট্য। আইন মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। আইন হচ্ছে সার্বজনীন, কেননা তা সমভাবে রাষ্ট্রের সকলের জন্য প্রযোজ্য। আইন মানুষের বাহ্যিক আচরণ এবং ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। বাহ্যিক আচরণ, বাহ্যিক আচরণ বলতে আমরা যে আচরণগুলো বাহিরে করি এবং বাইরের মানুষের সাথে যে আচরণগুলো করি সেগুলোকে বলা হয়, অন্য মানুষের সাথে যে আচরণগুলো করি এগুলোকে বাহ্যিক আচরণ বলা হচ্ছে। আবার আইন হচ্ছে সার্বজনীন এবং সকলের জন্য সমভাবে প্রযোজ্য। একই অপরাধ যদি কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করে, সে যেই হোক না কেন, যার ছেলেই হোক না কেন, যে ব্যক্তিই হোক না কেন, ৩০২ ধারায় মামলা হচ্ছে, বা তার শাস্তি হিসেবে যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ডের আদেশ হবে, তিনি যেই হন না কেন। আইন হচ্ছে এক ধরনের আদেশ বা নিষেধ যা সকলকে মান্য করতে হয়। যারা আইন অমান্য করে তাদের সাজা পেতে হয়। দেখো ভালো করে এই জায়গাটা মনে করো যে আইন হলো কিছু কিছু আদেশ বা নিষেধ, যেটা ভঙ্গ করলে শাস্তি পেতে হবে, সেটাই আইন। আইন রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক কর্তৃপক্ষ হতে স্বীকৃত এবং আরোপিত। অর্থাৎ এই আইন তুমি আমি বললেই কোনো কিছু আইন হবে না, এটা রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক কর্তৃপক্ষ হতে স্বীকৃত হতে হবে। অর্থাৎ
রাষ্ট্র যাদেরকে আইন তৈরি করার ক্ষমতা দিয়েছে, অধিকার দিয়েছে, কর্তৃত্ব দিয়েছেন, কেবল তারাই আইন তৈরি করবেন। এরপরে সমাজে প্রচলিত প্রথা এবং রীতিনীতি সকলের নিকট এগুলো গ্রহণযোগ্য থাকবে। আচ্ছা, আইনের উৎস কি? যে আমরা আইন মেনে চলি, আইনগুলো আসে কোথা থেকে? প্রথমে এখানে দেওয়া হলো প্রথা, ধর্ম, বিচার সংক্রান্ত, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ, আইনসভা। আমরা এক এক করে এগুলো আলোচনা করব। আমরা যদি প্রথার কথা বলি তাহলে দেখব যে যুক্তরাজ্যের অধিকাংশ আইনই প্রথাভিত্তিক। এই প্রথাভিত্তিক আইনের ক্ষেত্রে যে মানুষের দীর্ঘদিনের চর্চিত বিষয়গুলো, দীর্ঘদিন ধরে মানুষ যেগুলো চর্চা করে, এগুলো ভিত্তিতে আইন গড়ে ওঠে। এরপরে আমরা দেখব যে ধর্ম। আমরা জানি যে মানুষের উপর ধর্মের প্রভাব খুব বেশি। আমাদের জীবনে চলার পথে ধর্ম খুব প্রাসঙ্গিক। এমনকি আমরা ঘুমাতে গেলেও ধর্ম মেনে ঘুমাই, জাগলেও জাগার পর থেকে আমরা ধর্ম মেনে জেগে দোয়া পড়ি, ঘুমানোর আগে দোয়া পড়ি, আমরা খাওয়ার আগে দোয়া পড়ি। এরকম ধর্ম আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এই ধর্ম আমাদের যে ইসলামিক বিভিন্ন আইন রয়েছে, যেমন পারিবারিক আইন, সম্পত্তির ক্ষেত্রে আইন, এই আইনগুলো ধর্ম থেকে আসা। হিন্দু সম্প্রদায় নিজ নিজ ধর্মীয় আইন মেনে চলে। এরপরে আমরা দেখব যে বিচার সংক্রান্ত। বিচার সংক্রান্ত একজন বিচারকের রায়, তিনি যে রায় দেন, এই রায়টা বিচার বা আইনের উৎস হয়। আমরা দেখব যে আমাদের এখন কিছুদিন আগেও মাননীয় সংসদ সদস্য বৃন্দ উপজেলা লেভেলের যে তার কলেজগুলো, এই কলেজগুলো তারা সভাপতি ছিলেন। কিন্তু বিচারকেরা একটা কোর্টে গিয়ে এটা একজন বিচারপতি রায় দিয়েছেন যে মাননীয় সংসদ সদস্য বৃন্দ এই পদের ক্ষেত্রে তাদের এখানে যাওয়া উচিত না, কারণ সংসদ সদস্য পদের সাথে এই পদগুলো মোটেই সামঞ্জস্য নয়। যার কারণে সেই রায় হিসেবে এখন দেখবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই আর মাননীয় এমপি মহোদয়গণ আর সভাপতি নেই। এইটাই এখন আইন হয়ে গেছে, বিচারক যে রায় দিয়েছেন সেটা। এরপরে বিজ্ঞানসম্মত আলোচনা। আইনবিদদের বিজ্ঞানসম্মত আলোচনা আইনের উৎস হতে পারে। এক্ষেত্রে উদাহরণ দেওয়া হয়েছে ব্রিটেনের আইন ব্যবস্থায় আইনবিদ কুক, ব্ল্যাকস্টোন। এক্ষেত্রে প্রশ্ন হতে পারে ব্ল্যাকস্টোন কোন দেশের আইনবিদ, বা কুক কোন দেশের আইনবিদ, কিংবা ব্ল্যাকস্টোন একজন ব্যক্তি, তাকে কিসের উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে। তারপরে আমেরিকার কেন্ট, ইসলামী আইনের ক্ষেত্রে ইমাম আবু হানিফার কথা বলা হয়েছে। ন্যায়বোধ। বিচারক যখন প্রচলিত আইনের মাধ্যমে কিংবা উপযুক্ত আইনের অভাবে ন্যায় বিধান করতে ব্যর্থ হন, তখন নিজস্ব সামাজিক নীতিবোধের আলোকে ন্যায্য রায় প্রদান করেন। এরূপ নীতিবোধ দ্বারা প্রণীত আইন দেশের আইনের মর্যাদা লাভ করে। তাই নিয়ম নীতি, ন্যায় নীতি ও ন্যায়পরায়ণতা আইনের একটি প্রকৃষ্ট উৎস। তো এরপরে আইনসভার কথা বলা হয়েছে, যে আইনসভা আমরা জানি যে আইনসভাই হলো আমাদের দেশের আইনের প্রধান উৎস, কারণ আইনসভা থেকেই সকল আইন পাশ হয়, যে আইনগুলো আমরা মেনে চলি। এরপর আমরা দেখব যে বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ, আইনসভা এবং তথ্য অধিকার আইনের কথা আমরা আসবো। যে প্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার। তথ্য প্রাপ্তির অধিকার এরই একটি অংশ। বাংলাদেশ সরকার 5 এপ্রিল 2009 তথ্য অধিকার আইন জারি করে। জনগণের প্রাপ্ত অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যেই এই আইন প্রণীত হয়।
দেখো এখানে তথ্য বলতে কি কি বোঝানো হয়েছে, যে কোনো স্মারক, বই, মানচিত্র, চুক্তি, তথ্য-উপাত্ত, লগ বহি, আদেশ, বিজ্ঞপ্তি, দলিল, নমুনাপত্র, পত্র, প্রতিবেদন ইত্যাদি, এগুলো অনেকগুলো দেওয়া আছে, তোমাদের বই থেকেই এগুলো নেওয়া। তো তোমরা এগুলা ভালো করে দেখে নিবা। তথ্য অধিকার আইনে কি বলা হয়েছে? বর্তমানে তথ্য অধিকার আইনে তথ্য কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়েছে, এবং এখানে একজন প্রধান তথ্য কমিশনার সহ 2জন তথ্য কমিশনার রয়েছেন। এই আইনে বলা হয়েছে প্রত্যেক নাগরিকের কর্তৃপক্ষের নিকট হতে তথ্য পাওয়ার অধিকার রয়েছে, এবং কর্তৃপক্ষও একজন নাগরিকের তথ্য প্রদানে বাধ্য থাকবে, এরকম কথা বলা হয়েছে। তো তোমরা এগুলো দেখে নিবে। তো সকলকে ধন্যবাদ জানাই, আজকের ক্লাস এখানে শেষ করছি। আমরা 6ষ্ঠ অধ্যায়ের 2য় পার্ট শেষ করলাম। এরপর পরবর্তী আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।